তো দিস ক্যান বি আ পসিবল স্ট্র্যাটেজি যে আমি কালে যখন যেভাবে আমি পেমেন্টটা করছি সেই পেমেন্টের রেসপেক্টে আমি কিন্তু একটা আমার মার্কেটিং স্ট্র্যাটেজি তার মানে ডিসাইড করতে পারি। তো সেম ভাবে যদি আমি এবার এইখানে তো আমি একটা কন্ডিশন ইম্পোজ করলাম, কি কন্ডিশন ইম্পোজ করলাম? আমি ইম্পোজ করলাম যে আমার পেমেন্ট গুলো ইউপিআই দ্বারাই হয়েছিল সেটাকে তুমি কাউন্ট করো। তো আমি কি করলাম, কাউন্ট ইফ বলে ফাংশনটাকে নিলাম, তারপরে আমি যে রেঞ্জটাকে সিলেক্ট করতে চাই, যার ওপর দেখতে চাই পেমেন্টের ওপর দেখলাম, তারপরে আমি ক্রাইটেরিয়া দিলাম, ক্রাইটেরিয়াটা কি ইউপিআই দ্বারা হয়েছে সেটাকে আমি দেখলাম, হয়ে গেল। এইবার বিষয়টা হচ্ছে যে যদি আমি এটাকে না করে আমি যদি অনেক কটা কন্ডিশন একসাথে ইম্পোজ করি, অনেক কটা কন্ডিশন একসাথে ইম্পোজ করি, তাহলে ধরো আমি যদি এরকম দেখতে চাই যে আমার আমার যে অ্যানালিসিসটা বা আমার যে প্রবলেমটাকে, একটু প্রথমে প্রবলেমটাকে সেট করি। প্রবলেমটাকে আমি এমন করে সেট করছি, আমার প্রবলেমটা হচ্ছে আমি দেখতে চাই যে আমার পেমেন্টের মধ্যে কারা ইউপিআই দ্বারা পেমেন্ট করছে, পেমেন্টের মধ্যে কারা ইউপিআই দ্বারা পেমেন্ট করছে, আর তার সাথে সাথে আমি দেখতে চাই যে সেই পেমেন্টগুলো আমার ইস্ট রিজিয়ন থেকে হয়েছে। রিজিয়নে কিন্তু চারটে রিজিয়ন আছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। আমি দেখতে চাই যে ইস্ট রিজিয়ন থেকে হয়েছে এবং ইউপিআই করেছে, সেটা কি কেউ আছে? মানে ইস্ট রিজিয়ন থেকে ইউপিআই দ্বারা কেউ পেমেন্ট করেছে, কারণ কি আমি এটাকে আমি অ্যানালাইজ করতে চাই যে ইস্ট রিজিয়নে কোনো লোক ইউপিআই দ্বারা পেমেন্ট করেছে কিনা সেটাকে আমি দেখতে চাই। তো আমি যদি এরকম করে আমি তাহলে এখানে কি ফাংশন ব্যবহার করতে পারি? আমরা এখানে আগের বারে একটা কন্ডিশন ইম্পোজ করছিলাম পেমেন্টের ওপর, তাই জন্য ব্যবহার করছিলাম কাউন্ট ইফ। কিন্তু যদি আমি মাল্টিপল কন্ডিশন ব্যবহার করতে চাই, মানে পেমেন্টের সাথে সাথে আমি আবার রিজিয়নটাকেও অ্যাড করতে চাই, তাহলে কিন্তু আমরা কাউন্ট ইফ করবো না, তখন আমরা যেটা করবো সেটাকে আমরা করবো কাউন্ট ইফস। কারণ কি আমার কাছে প্লুরাল ফর্ম হয়ে গেল। তাহলে আমি পেমেন্টটাও দেখতে চাইছি আমার ইউপিআই দ্বারা হয়েছে, আবার রিজিয়নটাও ইস্ট ইস্ট থেকেই হয়েছে, তাহলে আমি ডবল একটা করে ক্রাইটেরিয়া ইম্পোজ করছি। এক নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ইউপিআই দ্বারা পেমেন্ট, আর দু নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ইস্ট রিজিয়ন থেকে পেমেন্টটা আমার এসছে, সেটাকে আমি আলটিমেটলি যদি অ্যানালাইজ করি। তো আমি এখানে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে কাউন্ট ইফস। আমি যে কোনো একটা সেলের মধ্যে আমার কার্সারটাকে নিয়ে গেলাম, আমি একটা ইকুয়াল সাইন দিয়ে কাউন্ট ইফস, কাউন্ট ইফসটাকে আমি ইম্পোজ করব। তা কাউন্ট ইফসটাকে যখন আমি ইম্পোজ করলাম, আমাকে প্রথমেই বলছে রেঞ্জটা দিতে। তা আমাকে প্রথম রেঞ্জটা দিতে হবে। কোন রেঞ্জটা আমি দিতে চাইছি? আমি দিতে চাইছি রিজিয়নটা, রিজিয়নটা দিলাম, কমা দিলাম, ক্রাইটেরিয়া কি হবে? রিজিয়নটা হবে ইস্ট, ইস্ট থেকে কতগুলো পেমেন্ট এসছে, রিজিয়নটা হচ্ছে ইস্ট, ঠিক আছে। আবার কমা দিলাম, আমি আর একটা ক্রাইটেরিয়া ইম্পোজ করব, কি? পেমেন্টটা ইউপিআই দ্বারা হয়েছে, তাহলে পেমেন্টটা কোন কলামে আছে? যে বলে কলামটা আছে, তাহলে যে বলে কলামটাকে পুরো সিলেক্ট করে দিলাম, হয়ে গেল। কমা দিলাম, পেমেন্টের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া হবে? পেমেন্টের ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা হবে হচ্ছে আমার ইউপিআই দ্বারা পেমেন্ট হয়েছে, তাহলে আমি ইউপিআইটাকে আবার লিখে দিলাম, ইউপিআইটাকে লিখে দিলাম, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তাহলে আমি ফর্মুলাটাকে যদি আরেকবার ভালো করে দেখি বা ফাংশনটাকে ভালো করে দেখি, কাউন্ট টিপস দিলাম, কাউন্ট টিপস আমাকে কি করে? মাল্টিপল কন্ডিশনের ওপর কাউন্ট করে দিতে পারে। প্রথমে আমি কাকে সিলেক্ট করলাম? প্রথমে আমি রিজিয়নটাকে সিলেক্ট করলাম, যে ইস্ট রিজিয়ন থেকে আমার এই রিজিয়নের মধ্যে থেকে কতজন ইস্ট আছে, কতগুলো ইস্ট আছে। আর সেকেন্ড ক্রাইটেরিয়া কি দিলাম? ওই ইস্ট রিজিয়নের মধ্যে কতজন ইউপিআই দ্বারা পেমেন্ট করেছে, ওই ইস্ট রিজিয়নের মধ্যে কতজন ইউপিআই দ্বারা পেমেন্ট করেছে আমি যদি এটাকে দেখি। তাহলে আমি দুটো মাল্টিপল কন্ডিশনসকে তাহলে আমি ইম্পোজ করলাম, যেটা এন্টার মারলাম, আমাকে দেখিয়ে দিল ইস্ট রিজিয়ন থেকে মাত্র 3জন ইউপিআই করেছে, ইস্ট রিজিয়ন থেকে আমার মাত্র 3জন ইউপিআই করেছে। আমি যদি একবার ক্রস চেক করি, এখানে একটা ইস্ট আছে, এখানে ইউপিআই আছে, তার মানে একটা হয়ে গেল। এখানে একটা, এখানে 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 ইস্ট আছে, এখানে ইউপিআই আছে, দুটো হয়ে গেল। আবার এইখানে এখানে ইস্ট আছে, এখানে ইউপিআই আছে, তিনটে হয়ে গেল। তার মানে আমাকে একদম সঠিক ডিসিশন দিয়েছে। তার মানে আমাকে সঠিক ডিসিশন দিয়েছে যে আমার কাছে যে ইউপিআই গুলো হয়েছে, আমার কাছে যে ইউপিআই গুলো হয়েছে ইস্ট রিজিয়ন থেকে, তিনজন মাত্র এরকম লোক আছে যারা কিনা ইস্ট রিজিয়ন থেকে ইউপিআই করে আমাকে আমার কোম্পানিতে পয়সা, মানে আমার থেকে কিছু জিনিস কিনেছে, আমার থেকে কিছু জিনিস কিনেছে। তার মানে দিস ইজ হোয়াট উই হ্যাভ। এটাকে আমরা কাউন্ট ইফ, কাউন্ট ইফ তাহলে মাথায় থাকবে যে কটার জন্য? কাউন্ট ইফ থাকে মাত্র শুধু একটার জন্য, একটা কন্ডিশনকে যদি আমি ইম্পোজ করি। আর কাউন্ট ইফস থাকে কতগুলোর জন্য? কাউন্ট ইফস হচ্ছে যদি আমি মাল্টিপল কন্ডিশনস কি ইম্পোজ করি, মানে আমি দেখতে চাইছি ইস্ট রিজিয়নও হবে, আবার পেমেন্টটাও ইউপিআই দ্বারা হবে। আমি যদি কাউন্ট ইফ একটা অন্য কিছুর উপর চালাই, আমার প্রবলেমটা হচ্ছে আমি দেখতে চাই কতগুলো ইউপিআই দ্বারা হয়েছে আর প্রোডাক্টটা অফিস ছিল, আমার ক্যাটাগরিটা অফিস ছিল, কতগুলো জিনিস অফিসের ইউপিআই দ্বারা বিক্রি হয়েছে, অফিস প্রোডাক্ট আমার ইউপিআই দ্বারা কতগুলো বিক্রি হয়েছে। তাহলে আমার ইয়েটা কি হবে? প্রথমে আমি কাউন্ট ইফসটা লিখবো,
কাউন্ট টিপসটাকে প্রথমে আমি লিখবো, আমার কাউন্ট টিপস অটোমেটিক্যালি চলে আসে, এটার উপর ডবল ক্লিক করব। প্রথমে আমাকে দিতে হবে রেঞ্জ, কার রেঞ্জ, আমি যার ওপর করতে চাইছি, আমি কার ওপর করতে চাইছি, ক্যাটাগরির ওপর করতে চাইছি, তাহলে এর রেঞ্জটা কোথা থেকে পাবো, ডি কলামে আছে, তাহলে ডি কলামটাকে সিলেক্ট করে দিলাম, হলো, কমা দিলাম। এবার আমি 1 নম্বর ক্রাইটেরিয়াটা দেবো যে ডি কলামের ওপর আমি কি দেখতে চাইছি, ডি কলামের ওপর আমি দেখতে চাইছি একটা ডবল ইনভার্টেড কমার মধ্যে অফিস, যে অফিস প্রোডাক্ট গুলো আছে সেই অফিস প্রোডাক্ট গুলো, কমা দিলাম। এবার আমাকে কি দিতে হবে, রেঞ্জ 2, যে তুমি আর একটা কার ওপর করতে চাইছো, আমি দেখতে চাইছি পেমেন্টের ওপর, পেমেন্টটাকে সিলেক্ট করলাম, যে কলামে আছে সিলেক্ট করলাম, কমা দিলাম। কি ক্রাইটেরিয়া দেব, আমার অফিস প্রোডাক্ট ইউপিআই দ্বারা বিক্রি হয়েছে এরকম কতগুলো আছে, তাহলে ক্রাইটেরিয়াটা কি হবে, পেমেন্টের টাইপটা ইউপিআই, পেমেন্টের টাইপটা হবে ইউপিআই। আমি করে দিলাম, ডবল ইনভার্টেড কমা করে দিলাম, এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার মেরে দিলাম। তাহলে আমার অফিস প্রোডাক্ট কতগুলো ইউপিআই দ্বারা বিক্রি হয়েছে, 4টে অফিস প্রোডাক্ট ইউপিআই দ্বারা বিক্রি হয়েছে। তাহলে দিস ইজ হাউ উই ক্যান অ্যানালাইজ দ্য ডেটা। আমরা কিন্তু ছোট ছোট, এগুলো কিন্তু খুব ছোট ছোট অ্যানালিস, কিন্তু বিষয়টা হচ্ছে যে এগুলো কিন্তু অনেক সময় অনেক বড় বড় মার্কেটিং ডিসিশন বা অনেক বড় বড় মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য কাজে লাগে। আমি আরামসে দেখতে পারি যে কতগুলো মানুষ অফিস প্রোডাক্ট কিনেছে ইউপিআই দ্বারা বিক্রি, ইউপিআই দ্বারা তারা প্রেফার করছে, তাহলে আমরা সেই রেঞ্জে কিন্তু আমরা ইউপিআই এর একটা আলাদা করে কোনো ফেসিলিটি আনতে পারি। আমরা ওই পার্টিকুলার রেঞ্জ, মানে আমি যদি দেখি যে ওই রেঞ্জটার মধ্যে আমি তাহলে একটা আলাদা করে ইউপিআই এর একটা আলাদা ফেসিলিটি আনতে পারি। তো এইগুলো হচ্ছে আমরা কাউন্ট ইফ আর কাউন্ট ইফস এর কাজ। তাহলে 5টা জিনিস শিখলাম কাউন্টের। নর্মাল কাউন্ট কি করে, নর্মাল কাউন্ট করে হচ্ছে পুরো জেনারেল গুনে দেয় যে কতগুলো আমার কাছে সেল আছে। কাউন্ট এ কি করে, ওই যে সিলেক্টেড সেলগুলোর মধ্যে থেকে কতগুলো আমার ভর্তি সেল আছে, মানে কতগুলোর মধ্যে নাম্বার বা ফিগার আছে। কাউন্ট ব্ল্যাঙ্ক কি করে, কাউন্ট ব্ল্যাঙ্ক দেখা হচ্ছে ওই রেঞ্জের মধ্যে কতগুলো আমার কাছে সেলগুলো ফাঁকা রয়েছে, সেটা কাউন্ট ব্ল্যাঙ্ক দেখে। আর কাউন্ট ইফ কি করে, কাউন্ট ইফ করে হচ্ছে আমি একটা মাত্র কন্ডিশন দিয়ে যদি দেখতে চাই যে ওই রেঞ্জের মধ্যে একটা কন্ডিশন দিয়ে কতগুলো নাম্বার আছে, কতগুলো ভ্যালু ওইগুলো কতবার অ্যাপিয়ার করেছে, সেটাকে আমি দেখতে চাই কাউন্ট ইফ দিয়ে। আর কাউন্ট ইফস কি করে, কাউন্ট ইফস করে একটা না, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, যতগুলো ইচ্ছা আমি কন্ডিশন ইম্পোজ করে আমি কিন্তু দেখতে পারি যে আমার কাছে ওই ভ্যালুগুলো কতগুলো হয়েছে। তাহলে এই হচ্ছে তোমাদের কাউন্টের পার্ট। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে, বিশেষ করে দুটো জিনিস খুব ভালো করে শিখবে, একটা হচ্ছে কাউন্ট ইফ আর একটা হচ্ছে কাউন্ট ইফস। এই দুটো কিন্তু খুব মারাত্মকভাবে কাজে লাগে, যে কোন কোন সেলে আমার এই এই পার্টিকুলার একটা পার্টিকুলার কন্ডিশনের উপর বেস করে আমার কতগুলো ডেটা পয়েন্ট আছে, এই কাউন্ট ইফ আর কাউন্ট ইফস। ঠিক আছে, তো দিস ইজ দ্য পার্ট আমি যেটাকে তোমাদেরকে ডিসকাস করার কথা বলছিলাম, যেটা হচ্ছে প্রথমে এই এটা কাউন্ট ইফস এগুলোকে আমি বলে দিচ্ছিলাম। তো এই পার্টটা কিন্তু তোমাদের কাউন্টের পার্টটা, কাউন্ট ফাংশনটা পুরো তোমাদের কমপ্লিট হয়ে গেল। নাও এনি কোয়েশ্চেন্স ফ্রম দিস কাউন্ট পার্ট, আদারওয়াইজ আমরা একটুখানি অন্যদিকে এগোবো, আমরা নেক্সট সেশনের জন্য এগোবো। কারোর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আর বোঝা গেল, অথবা যদি বোঝাও যায় তাতেও একটা হ্যাঁ বোঝা গেছে বা না বোঝা যায়নি সেটা যদি একটা বলে দাও। নো কোয়েশ্চেন্স, ওকে, নো প্রবলেম। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলো। যদি ওইখানে বলে দেয় মানে নাম্বার দিয়ে যেহেতু দেখিয়ে দিচ্ছে যে কটা, হ্যাঁ হ্যাঁ, মানে আমি যে হুম, এগুলো দেখাচ্ছি সেটা একদম, নাম্বার দিয়ে, কিন্তু হুম, হাইলাইট করারও কি কোনো অপশন আছে যে যদি হাইলাইট, আমি দেখতে চাই যে হ্যাঁ। হ্যাঁ হাইলাইট করতে গেলে ওই যে তোমরা কন্ডিশনাল ফরম্যাটিং শিখেছো, ধরো তুমি আচ্ছা, এখানে, এটাও অ্যাপ্লাই হবে প্লাস ওইটাও হবে? হ্যাঁ একদম একদম একদমই তাই। ও না, এটা অ্যাপ্লাই হবে ওটা অ্যাপ্লাই হবে এরকম কিছু নেই, না ওই রকম কিছু। তুমি আয়দার তুমি ফিগারটাকে পেয়ে যেতে পারো কাউন্ট টিপস দিয়ে বা কাউন্ট টিপস দিয়ে যে কতগুলো ইউপিআই আছে, আর আয়দার তুমি হাইলাইট করতে পারো, দুটো একসাথে কখনো ওরম ভাবে হবে না। ঠিক আছে, আচ্ছা। তোমরা তো কন্ডিশনাল ফরম্যাটিং আশা করি শিখেছো, মনে হয় যে হাইলাইট করাটা মনে হয় শিখেছো, আগের দিনের ক্লাসে তোমরা হ্যাঁ শিখেছো। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো তুমি আয়দার দুটো কাজ করতে পারো, একটা হচ্ছে যে তুমি পেমেন্টের পুরো কাউন্ট টিপ দিয়ে তুমি নাম্বারটাকে বের করে নিলে যে কতজন ইউপিআই করেছে, আর অথবা তুমি আরেকটা করতে পারো কন্ডিশনাল এর ওপর কন্ডিশনাল ফরম্যাটিং লাগিয়ে তুমি ইউপিআই গুলোকে হাইলাইট করে দিলে, সেটাও করতে পারো, সেটাও করতে পারো। বাট দ্য প্রসেস, মানে বোথ দ্য প্রসেস আর ডিফারেন্ট, মানে একসাথে তুমি দুটোকে কম্পাইল করে কোনো প্রসেস নেই যেটা দ্বারা তুমি নাম্বারটাও পাবে আবার হাইলাইটও হয়ে যাবে, এটা নেই। বুঝে গেছে? হ্যাঁ স্যার, বুঝতে ঠিক আছে, পারছি। ঠিক আছে, বাদ বাকিদের, আচ্ছা নো প্রবলেম সবার থেকে, ঠিক আছে। তুমি যে প্রবলেমটা বললে এটার একটা উপায় হয়,
সেই উপায়টা তোমাদেরকে আমরা বলেই দিয়েছি। এই যে এইখানে আমি তোমাদেরকে প্রথম দিন থেকে বলি, এটাকে আমি ব্যবহার করি, মানে যবে থেকে এটা এসছে আমি এক্সেলের ভেতর এটাকে ব্যবহার করি। এইটাই একমাত্র আমাকে তুমি যে উপায়টা বললে সেটা সবকিছু করে দিতে পারে, হাইলাইটও করে দিতে পারে, তার সাথে নাম্বারটাকেও দেখাতে পারে, সেটা সব কিছু করে দিতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আমরা একদম শেষে গিয়ে, কারণ কি বেসটা যদি তোমাদের স্ট্রং না হয়, কোন ফাংশনটা কি কাজে লাগে বা কোন ফাংশনটা কখন কাজে লাগে সেটা যদি না জেনে প্রথমেই আমি চ্যাট জিপিটি ফর এক্সেল, মানে কি করে চ্যাট জিপিটি দিয়ে আমি সবকিছু পেয়ে যাব সেটা দেখিয়ে দিই, তাহলে কিন্তু খুব ভুল। এবং এটা তোমাদের কাছে বোনাস থাকবে, তোমরা পুরো এআই দিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে অনেক কিছু করা যায় যেটা হয়তো নর্মাল ম্যানুয়াল প্রসেসে করা যায় না। ঠিক আছে, সেটা তোমাদের কাছে বোনাস থাকবে। এটা এখনো সত্যি কথা বলতে অতটা আপগ্রেড হয়নি এক্সেলের ভেতর, কিন্তু বিষয়টা হচ্ছে যে উই উইল ওয়ার্ক অন ইট। ঠিক আছে, আচ্ছা। এবার আজকে আমাদের কাজ থাকবে হচ্ছে এখানে আমরা আজকে একটা ডেটাকে কত রকম ভাবে ক্লিন করার জন্য করা যেতে পারে বা কত রকম ভাবে সাজানো যেতে পারে সেটাকে আজকে আমরা দেখব। এখানে আমার কাছে যে ডেটাটা আছে সেখানে আমার কাছে আইডি আছে, ফুল নেম আছে, সিটি আছে, ফোন নাম্বার আছে, প্রোডাক্ট কোড আছে। মানে আমার আমার আইডি হচ্ছে, আমি সায়ক, আমার আইডি হচ্ছে 1 নম্বর, সিটি কলকাতা, ফোন নাম্বার দেওয়া আছে আর প্রোডাক্ট কোডটাও দেওয়া আছে। কিন্তু মুশকিল হচ্ছে এই ডেটাটাকে যদি ভালো করে দেখি, ডেটাটা খুব মানে ক্লিনই নেই, যেভাবে হোক একটা উঠেছে। প্রথম কথা হচ্ছে কোনো কারোর নাম স্মল লেটার দিয়ে বা কারো টাইটেল স্মল লেটার দিয়ে শুরু হতে পারে না, কোনো সিটির নাম যেহেতু এটা একটা নাউন, তো সেই রেসপেক্টে কখনো সেটা ইয়ে হতে পারে না, তো ডেটাটা আমার কাছে ক্লিন নেই। তো আমি এখান থেকে যেটা করতে পারি, প্রথমে ডেটাটাকে ক্লিন করব। কি কি ভাবে ক্লিন করব? ফার্স্ট, তোমরা যেটা এতদিন শিখে এসছো সব কাজগুলোকে একটু কাজে লাগাই। প্রথমে ডেটাটাকে পুরো সিলেক্ট করে নিলাম। ডেটাটাকে সিলেক্ট করে নিয়ে, আচ্ছা তোমাদের কার কি মনে হয় যে ডেটাটা এখন কি হিসাবে আছে, মানে এটা কোন, এটাকে ফার্স্ট কি করা উচিত, কি কি 3টে স্টেপ, যেই বেসিক 3টে স্টেপকে আমরা ইউজ করে ডেটাটাকে ফার্স্ট একটা ঠিক জায়গায় আনতে পারি। যারা বলো দেখি কেউ, এনিওয়ান, বেসিক 3টে স্টেপ। তাই তো, প্রথম সিলেক্ট করে আচ্ছা, অটো ফিট রো হাইট, অটো ফিট কলাম ওয়াইজ। আর একটা জিনিস ভুলে গেলে, মাঝখানে একটা ছোট্ট জিনিস ভুলে গেলে, এই ডেটাটা একটা জিনিসের মধ্যে রয়ে গেছে। স্যার মার্জিন সেন্টার। একদম র্যাপ টেক্সট, না মার্জিন সেন্টার তো নেই, র্যাপ টেক্সট। এখানে দেখো র্যাপ টেক্সটটা সিলেক্ট হয়ে আছে, তাহলে র্যাপ টেক্সটটাকে প্রথমে অফ করে দিলাম। তা র্যাপ টেক্সটটাকে, এটা আমি তোমাদেরকে একদম প্রথম 2 দিনের ক্লাসে শিখিয়েছিলাম যে র্যাপ টেক্সটটাকে অফ করে দেওয়ার পর তুমি যেটা বললে, ফরম্যাটে যাব, অটো ফিট রো হাইট, আর ফরম্যাটে গিয়ে অটো ফিট কলাম উইথ। এটা হচ্ছে আমার কাছে বেসিক কাজ। দেখো ডেটাটা পুরো চেঞ্জ হয়ে গেল, আমার যে ডেটাটা ছিল পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, ইট কমপ্লিটলি চেঞ্জড। তার মানে আমার কাছে যে যে ছিল, তাহলে 3টে জিনিস প্রথমে যদি র্যাপ টেক্সটে থাকে তাহলে র্যাপ টেক্সটটাকে একবার ক্লিক করে এটাকে অফ করে দেবো, ফরম্যাটে যাব, অটো ফিট রো হাইট, অটো ফিট কলাম উইথ। যারা নতুন পরে ভর্তি হয়েছো, এটা ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাসে করানো হয়েছিল, একবার তোমরা চেক করে নিও। দিস ইজ দ্য বেসিক 3 থিংস উই শুড ডু আউট ইউর ডেটা। ঠিক আছে, হলো। এবার এটাকে আমরা একটা বর্ডার দিয়ে দিই, এটাকে আমরা একটা অল বর্ডার, এখানে গিয়ে ফন্ট বলে যে গ্রুপটা আছে সেখানে গিয়ে বর্ডার অপশানে গিয়ে বর্ডারটা দিয়ে দিই, হয়ে গেল। তো আমার ডেটাটা এবার পরিষ্কার লাগছে। কিন্তু বিষয় হচ্ছে কিছু জিনিস এখানে গন্ডগোল আছে। গন্ডগোলটা হচ্ছে যে ধরো আমার ডেটাটা এরকম করে ছিল, ধরো সায়ক ঘোষের নামটা এখানে স্পেস ছিল, সারা আলীর নামটাতেও স্পেস ছিল, মিনা রয়ের নামটাতেও স্পেস ছিল, রাজ ভার্মার নামটাতে ভার্মাতে অত্যাধিক স্পেস ছিল, তারপরে এখানে ধরো আর একটা বিকাশ গুপ্তাতে এখানেও একটা প্রচুর স্পেস ছিল। তা তুমি যদি ভালো করে ডেটাটাকে দেখো, ডেটাটাতে কিন্তু সায়ক ঘোষের নামের আগে অনেকটা স্পেস, অমিত শাহ নামটা ঠিকভাবেই আছে, সারা আলীটাতে আবার আগে স্পেস, রাজ আর ভার্মার মাঝখানে মারাত্মক পরিমাণে স্পেস, বিকাশ আর গুপ্তার মাঝখানে মারাত্মক পরিমাণে স্পেস, রাহুলের নামের আগে অনেকটা স্পেস। এরকম করে যদি আমার ডেটাটা থাকে, এই ডেটাটাকে প্রথমে ঠিক করার জন্যে আমরা যে ফাংশনটাকে ব্যবহার করি তার নাম হচ্ছে ট্রিম। আমরা যে ফাংশনটাকে ব্যবহার করি ট্রিম ফাংশন। ট্রিম শব্দটা আমরা দেখবে আমরা বলি ট্রিমার থেকে আসে এই ট্রিম শব্দটা। ট্রিমার মানে হচ্ছে যে যেটা আমাকে কোনো একটা জিনিসকে পরিষ্কার দেবে, যখন কোনো মাঠের ওপর মানে ঘাসটাকে ঠিক করার জন্য, মানে একদম পারফেক্ট পরিষ্কার করার জন্য খেলার মাঠের ওপর, সেখানে প্রথমে ঘাসটাকে ট্রিম করা হয়, তার মানে ঘাসটাকে একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা ফর্ম দেওয়া হয়। ঠিক সেম ভাবে আমরা যে ফাংশনটাকে ব্যবহার করবো সেই ফাংশন হচ্ছে ট্রিম।
এই ট্রিম বলে ফাংশনটা কি করে? ট্রিম বলে ফাংশনটা এই সায়কের আগে যে এক্সট্রা স্পেস লেগে আছে, সারার আগে যে স্পেস লেগে আছে, মিনার আগে যে স্পেস লেগে আছে, রাজ আর ভার্মার মাঝখানে যে স্পেস লেগে আছে, এগুলোকে সব কটাকে পরিষ্কার করে একদম প্রপার দিয়ে দেবে। যেগুলো প্রপার আছে সেগুলোকে প্রপারই রাখবে, আর যেগুলো প্রপার নেই সেগুলোকে কিন্তু তাহলে কি করবে, এক্সট্রা স্পেসগুলোকে কিন্তু তাহলে মুভ করে 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 একটা পরিষ্কার জায়গায় নিয়ে আসবে। এই জন্য যে ফাংশনটাকে ব্যবহার করি সেটাকে বলা হয় ট্রিম। করা যাক কিভাবে করা যায়। আমরা এখানে কোনো একটা সেল নিলাম, এই সেলের ওপর আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে আমরা লিখবো ট্রিম। দেখো আমার কাছে ট্রিম বলে ফাংশনটা চলে এসছে। ট্রিম বলে ফাংশনটার উপর ক্লিক করাতে আমাকে দেখিয়ে দিল রিমুভ অল স্পেসেস ফ্রম আ টেক্সট স্ট্রিং এক্সেপ্ট ফর আ সিঙ্গেল স্পেস বিটুইন ওয়ার্ডস। তার মানে সায়ক আর ঘোষ এর মাঝখানে তো একটা স্পেস থাকবেই, কারণ কি সায়কটা নাম, ঘোষটা টাইটেল, তাহলে সায়ক আর ঘোষের মাঝখানে তো একটা স্পেস থাকবে, সেটাকে কিছু করবে না। কিন্তু এই যে রাজ ভার্মা এর মাঝখানে যে এক্সট্রা মারাত্মক পরিমাণে স্পেস বা সায়কের আগে যে স্পেস, এগুলো তো ডেটাটাকে নোংরা করছে, এটা তো ডেটাটা পরিষ্কার রাখছে না, এটা তো ভুল হচ্ছে। তাই জন্য আমরা যে ফাংশনটাকে ব্যবহার করি সেটাকে বলছে ট্রিম। তাহলে আমার তার কাজ কি, রিমুভ অল স্পেসেস ফ্রম আ টেক্সট, একটা টেক্সট থেকে সব রকম স্পেস গুলোকে রিমুভ করে দেয় এক্সেপ্ট ফর সিঙ্গেল স্পেসেস বিটুইন ওয়ার্ডস। তার মানে দুটো ওয়ার্ডের মাঝখানে যদি সিঙ্গেল স্পেস থাকে সেটাকে করবে না। তখন ওই সায়ক আর ঘোষের মাঝখানে সিঙ্গেল স্পেস থাকবে, এটা তো ভুল কিছু নয়। তাহলে আমরা ট্রিম ফাংশনটাকে ব্যবহার করবো। ট্রিমের উপর ডবল ক্লিক করা যাক, করলেই আমাকে বলছে টেক্সটটাকে দাও। তা আমার যে টেক্সটটা কোন সেলে আছে, আমার টেক্সটটা আছে বি বলে কলামের সেকেন্ড রোতে, তার মানে B2 তে আছে। তাহলে আমি সায়ক ঘোষের ওপর গিয়ে ক্লিক করে দিলাম, দিয়ে ট্রিমটাকে ক্লিক, প্রথমে দিলাম ট্রিম, তারপরে গিয়ে সায়ক ঘোষের ওপর ক্লিক করে দিলাম, দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ছিল সেটাকে ক্লোজ করলাম, এন্টার মেরে দিলাম। দেখো সায়ক ঘোষটা এবার কিন্তু কোনো স্পেস নেই, সায়ক ঘোষটা এবার পরিষ্কার ভাবে আগের মতন কিন্তু আর সায়ক ঘোষটা নেই। তাহলে সায়ক ঘোষের যে এক্সট্রা স্পেস সেটা কিন্তু উড়ে গেছে। এবার আমি কি করব, তোমাদেরকে বলেছি আমাদের কাছে অটোফিল, আমাদের কাছে যে অপশনটা থাকে সেটা কি করে, এই সায়ক ঘোষের যে সেলটা আছে সেই সেলের ওপরে গিয়ে আমরা একটা প্লাস সাইন, সেই প্লাস সাইনের ওপর কিন্তু আমরা কিন্তু দাঁড় করিয়ে দেবো। তোমরা বলতে পারবে আমরা এরপরে যে এই যে এটার উপর যে ডবল ক্লিক করব তাহলে আমার কাছে সবটা চলে আসবে, এটা কেমন টাইপের সেল রেফারেন্স? তোমাদের থার্ড ডে ক্লাসে পড়িয়েছিলাম কেমন টাইপের সেল রেফারেন্স, কেউ বলতে পারবে? মিক্স সেল রেফারেন্স না অ্যাবসলিউট সেল রেফারেন্স না রিলেটিভ সেল রেফারেন্স, কি রকম সেল রেফারেন্স? রিলেটিভ সেল রেফারেন্স, একদম। তার মানে কি, এক্সেল আমাকে বলে দিচ্ছে যে আমি B2 সেলের ওপর এই ট্রিম বলে ফাংশনটাকে অ্যাপ্লাই করেছি, এটাকে যদি আমি ডবল ক্লিক করে পুরো ড্র্যাগ করে দিই তাহলে এক্সেল কি করবে, একবার B3 এর ওপর অ্যাপ্লাই করবে, একবার B4 এর ওপর অ্যাপ্লাই করবে, একবার B5 এর ওপর অ্যাপ্লাই করবে। কারণ কি, এক্সেল রিলেশন খুঁজছে, তাই জন্য এটার নাম রিলেটিভ সেল রেফারেন্স। এক্সেল একটা রিলেশন খুঁজছে, কি রিলেশন খুঁজছে, যে এই লোকটা যে আমার ওপর ফাংশনটা অ্যাপ্লাই করলো সে B2 এর ওপর অ্যাপ্লাই করলো, তাহলে মানে পরের সেলটাতে B3 এর ওপর হবে, তারপরের সেলটাতে B4 এর ওপর হবে, অটোমেটিক্যালি ও করতে 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 চলে যাবে। তাই জন্য এটাকে বলে রিলেটিভ সেল রেফারেন্স। এই রিলেটিভ সেল রেফারেন্সটা করার জন্য কি করব, সায়ক ঘোষ বলে যে সেলটা আছে এই সেলের একদম কর্নারে যে ছোট্ট একটা এরকম স্মল রেক্ট্যাঙ্গেল আছে তার উপরে নিয়ে যাব, আমার প্লাস সাইনটা কে রাখবো, সেখানে আমি ডবল ক্লিক করে দেবো। দেখো আমার কাছে প্রত্যেকটা নাম আর কি আছে, সারা আলীর আগে কি, সারার আগে কি আর স্পেস আছে? রাজ ভার্মা, রাজ আর ভার্মার মাঝখানে কি স্পেস আছে? বিকাশ গুপ্তা, বিকাশ আর গুপ্তার মাঝখানে কি স্পেস আছে? মানে সবার কাছে একটা করে স্পেস আছে। সায়ক একটা স্পেস ঘোষ, অমিত একটা স্পেস শাহ, তার মানে কিন্তু আমার কাছে সবের মধ্যে কিন্তু স্পেস নেই। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে আমার কাছে কিন্তু তার মানে ওই ট্রিম কি করলো, ট্রিম যে এক্সট্রা স্পেস গুলোকে ছিল সব কটাকে সরিয়ে দিল। তার মানে দিস ইজ আ ভেরি পাওয়ারফুল ফাংশন। বেশিরভাগ সময় আমরা ডেটা দেখি হয়তো নামগুলো খুব ছড়ানো ছিটানো ভাবে আছে, নামগুলোতে হয়তো প্রপার কোনো স্পেসিং নেই, নামগুলো হয়তো একটা নামের প্রথমে নাম আছে, অনেক দূরে গিয়ে তার টাইটেল আছে। তাহলে আমাদেরকে প্রথমে করতে হবে ট্রিম করে আমরা ডেটাটাকে পুরো একটা প্রপার একটা ইয়েতে নিয়ে চলে এলাম, হলো। এইবার বিষয় হচ্ছে শুধু ট্রিম করলেই হবে না, ট্রিম করে আমি তো নামটাকে একটা প্রপার ইয়েতে পেয়ে গেলাম, মানে আমি স্পেসিংটাকে ঠিক করলাম। তার মানে তোমাদের মাথায় রাখতে হবে যখন কোনো ডেটাতে এক্সট্রা স্পেসিং থাকবে, মানে সায়ক নামটা শুরুর আগে এক্সট্রা স্পেস, বা রাজ আর ভার্মার দুটো নামের মানে দুটো নাম আর টাইটেলের মাঝখানে মারাত্মক স্পেস, তখন আমরা কি ফাংশন ব্যবহার করি, তখন আমরা ট্রিম ফাংশন ব্যবহার করি। সবকিছু লজিক্যাল, এখানে কিন্তু মনে রাখার মতন কিছু নেই। ট্রিম কি করে, ট্রিম হচ্ছে আমরা যখন খেলার মাঠে দেখবে ট্রিম করা হয়, গ্রাসটাকে ট্রিম করা হয়, তার মানে কি গ্রাসটাকে একটা লেভেল করা হয়, মানে একটা হয়তো গ্রাস খুব উঁচু আছে, এক জায়গায় হয়তো খুব নিচু আছে, তা ঘাসটাকে একদম লেভেল করার জন্য খেলার মাঠে, তাই জন্য আগে ঘাসটাকে ট্রিম করা হয়। তা আমরা এক্সেলের ট্রিম কেন করি, যে অনেক সময় কিছু নামের আগে অত্যাধিক স্পেস আছে,
কিছু নামের মাঝখানে অত্যাধিক স্পেস আছে, আবার কিছু নামের অনেক আগে আবার কিছু অত্যাধিক স্পেস আছে, তাই জন্য আমরা ট্রিম করি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি দেখতে চাই যে এই সায়ক ঘোষের মধ্যে যেটা সমস্যা, সায়কটা কিন্তু আমার কাছে মানে যে এসটা সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে নেই, আর জিটাও কিন্তু ক্যাপিটাল লেটারে নেই। তা আমার কাছে একটা উপায় কি, প্রত্যেকটা সেলে যাব, একবার গিয়ে সায়কের এসটাকে ক্যাপিটাল লেটার করব, জিটাকে ক্যাপিটাল লেটার করব, এরকম করে করে তাহলে আমার সারাটা দিন কেটে যাবে, আজকে সারা রাত ক্লাস করালেও তোমাদের শেষ হবে না। তাহলে এটার জন্য যে একটা ফাংশন হয়, সেই ফাংশনটাকে আমরা কি বলি, সেই ফাংশনটার নাম হচ্ছে প্রপার। সেই ফাংশনটার নাম হচ্ছে প্রপার। প্রপার প্রপার বলে একটা ফাংশন আছে। প্রপার ফাংশন কি করে, আমি প্রপার ফাংশন যেই পিআর লিখলাম আমার কাছে প্রপার চলে এলো, পিআর প্রপারের উপর ক্লিক করি। প্রপার কি করে, কনভার্টস আ টেক্সট টু প্রপার কেস। প্রপার কেস মানে আমরা তো সেই ছোটবেলায় পড়তাম 3 রকম কেস হয়। একটা আমাদের কি হয়, একটা কেস হয় হচ্ছে আমাদের আপার কেস। আপার কেসে কি হয়, সব নাম কিন্তু সব ব্লক লেটারসে চলে আসবে, সব ক্যাপিটালে চলে আসবে। একটা হয় লোয়ার কেস, সব নাম আমার কাছে লোয়ারে চলে আসবে। আর একটা হয় আমার কাছে প্রপার কেস, বা যেটাকে আমরা বলি সেন্টেন্স কেস। প্রপার কেস কি করে, আমার নামের প্রথম শব্দটাকে ক্যাপিটাল করবে আর টাইটেলের প্রথম শব্দটাকে কিন্তু ক্যাপিটাল করবে। তাহলে হয়ে গেল। তাহলে আমি প্রথমে করে দিই। এবার আমি কি করলাম, প্রপারটাকে ডবল ক্লিক করলাম। প্রপার কার ওপর করব, আবার সায়ক ঘোষের ওপর করব। তাহলে কোন সায়ক ঘোষের ওপর, এইটার না এইটার? এইটার ওপর করব না কিন্তু, কারণ কি এটা তো ডেটাটা ভালোভাবে নেই। আমি তো ডেটাটাকে ট্রিম করে প্রথমে এফ এ আনলাম, এফ বলে কলামে আনলাম। তাহলে এফ বলে কলামে এনে এই সায়ক ঘোষের ওপর করব। তাহলে এই সায়ক ঘোষের ওপর করার পর আমি এই সায়ক ঘোষটাকে আমি যেই ক্লিক করলাম, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, একটা এন্টার মেরে দেবো। দেখো এবার চলে এলো সায়ক, আর ক্যাপিটালটা চলে এলো ঘোষ। সায়কের এসটা ক্যাপিটালে চলে এলো, আর ঘোষের জিটা ক্যাপিটালে চলে এলো। আবার কি করব, আবার রিলেটিভ সেল রেফারেন্স ব্যবহার করব। আবার এই সেলটার একদম রাইট কোণে যাব, কোণে গিয়ে ডবল ক্লিক করে দেবো। তাহলে সায়ক ঘোষ, অমিত শাহ, সারা আলী, প্রিয়া সেন সব কটা কিন্তু তার মানে আমার কাছে প্রপার নেমে কিন্তু তার মানে চলে এলো। প্রপার নেমে কিন্তু আমার কাছে তার মানে চলে এলো। তাহলে আমার কাছে যে ডেটাটা ছিল, সেই ডেটাটা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমার কাছে এরকম ছিল, এটা হচ্ছে আফটার ট্রিমিং, আফটার ট্রিমিং। আর এটা হচ্ছে আমার কাছে প্রপার কেস, প্রপার কেস। আমি যদি চাই, অনেক সময় কোনো ডেটা স্টোর হয়, সেই নামগুলোকে সবসময় ব্লক লেটারসে ব্যবহার হয়। তার জন্য কি করে, একটা আপার বলে ফাংশন আছে, আপার, আপার বলে ফাংশন আছে। এই আপারের উপর ক্লিক করব, কার উপর আপারটা অ্যাপ্লাই করব, এই সায়ক ঘোষ বা এই সায়ক ঘোষ যার উপরই করো, পুরোটা ব্লক লেটারসে চলে আসবে। আমি এই সায়ক ঘোষের উপর অ্যাপ্লাই করলাম আপার কেস, আপার বলে ফাংশন আছে, এন্টার মারলাম, পুরো সবটা ব্লক লেটারসে চলে এলো, সবটা তার মানে ব্লক লেটারসে চলে এলো। দেখো ইচ অ্যান্ড এভরি নেম ইজ কনভার্টেড টু ব্লক লেটার্স। তার মানে কেন আমি করছি, তার বিষয়টা হচ্ছে অনেক সময় আমার কাছে এরকম ভাবেই থাকবে ডেটাটা, আমার কাছে এরকম ভাবেই থাকবে ডেটাটা, এবং আমাকে এটাকে প্রপারলি ডেটাটাকে সাজাতে হবে। ডেটা ক্লিনিং ইজ আ ভেরি ভেরি ওয়েল স্ট্রাকচার্ড প্রসেস। আমি তোমাদেরকে প্রথম দিন থেকে বলছি, লিঙ্কডইনে যাদের অ্যাকাউন্ট আছে তোমরা দেখবে ফ্রিল্যান্সিং হয়, এবং এক একটা কাজের জন্য ভালো টাকা পেমেন্ট হয়, প্রচুর টাকা পেমেন্ট হয়। আমার এক ছাত্রী আছে, সে ইকোনমিক্স, বিএসসি ইকোনমিক্স অনার্স পড়ছে এখন। সে লিঙ্কডইন থেকে শুধুমাত্র এই ডেটা ক্লিনিং বা এইসব ফ্রিল্যান্সিং করে এখন এখন মাসে 1 লাখ রুপিস ইনকাম করে, 1 লাখ রুপিস। শুধুমাত্র এই এক্সেলটা অনেক আগে আমার থেকে শিখছিল। তো সে এখন আমার কাছে ইকোনমিক্স পড়ে, বিএসসি ইকোনমিক্স অনার্স। সে শুধুমাত্র এই ডেটা ক্লিনিং এর প্রসেস, কারণ কি ম্যাক্সিমাম যে ডেটা পায়, এবার তুমি বলবে ডেটাটা নেয় কারা, এই যে ক্লিনটা করলাম, কিন্তু এই ডেটাটা নেবে কারা? যত আইটি সেক্টর কোম্পানিজ আছে এখন, আমি যদি বড় বড় কোম্পানিজের নাম নিই, উইপ্রো, টিসিএস, ক্যাপজেমিনি, অ্যাক্সেঞ্চার, এরা কিন্তু যখন ডেটাগুলো নেয়, এদের কাছে অনেক সময় ক্লিন ডেটা আসে না। এই ক্লিন ডেটা না এলে কি করে, কোনো থার্ড পার্টি একটা কোম্পানি সে কি করে, সে অরিজিনাল ডেটাগুলোকে নিয়ে আসে, অরিজিনাল ডেটাগুলোকে এরকম এইরকম পরিস্থিতিতে থাকে, নামের মাঝখানে স্পেস, নামের আগে স্পেস, তারা কি করে এরকম প্রত্যেকটাকে একটা প্রপার করে তৈরি করে সুন্দর করে সেই ডেটাগুলোকে আবার মার্কেটে বিক্রি করে দেয়, মানে মার্কেটে আবার তারাই করে, এবং এইটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। এই ফ্রিল্যান্সিং এর কিন্তু আজকের দিনে খুব বাজার, বিশেষ করে এক্সেলের বাজার মারাত্মক। তো তোমাদেরকে এটা তাহলে আমরা প্রপার কেস, এটা হচ্ছে আপার কেস, এটা হচ্ছে আমার কাছে আপার কেস। সেম ভাবে হয় লোয়ার কেস। লোয়ার কেসের জন্য আমার কাছে যে ফাংশনটা, সেটার নাম হয় লোয়ার বলে, সেম হয় লোয়ার কেস। লোয়ার কেসে অলরেডি আছে, দেখানোর মতন আর কিছু নেই, কারণ কি এটা সবকটাই লোয়ার কেসে আছে। তাও দেখিয়ে দিই ফাংশনটা কি হয়। লোয়ার, লোয়ার বলে একটা ফাংশন আছে। লোয়ারের উপর ডবল ক্লিক করব, কার উপর লোয়ার করব, এই যে ব্লক লেটার্স গুলো আছে এটাকে আবার গিয়ে এই সেলটাতে ক্লিক করে দেবো।
ক্লিক করে আমি আবার ব্র্যাকেটটা ক্লোজ করবো, এন্টার করে দেবো, দেখো সবটা লোয়ার কেসে কনভার্ট হয়ে গেল। তা আমি যদি আবার ডবল ক্লিক করে দিই, এখানে সব লোয়ার কেসে। তার মানে আমার কাছে একটা হতে পারে ট্রিম। ট্রিম তাহলে কি করে? ট্রিম করে হচ্ছে এক্সট্রা যে স্পেস গুলো আছে সেগুলোকে রিমুভ করে ডেটাটাকে একটা পরিষ্কার একটা গঠনে নিয়ে আসে, একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ডেটাটা। প্রপার কি করে? প্রপার ডেটাটার একটা, তার যদি নাম থাকে তাহলে তার নামের প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার, আর টাইটেল থাকে টাইটেলটা হচ্ছে ক্যাপিটাল লেটার, সেটা হতে পারে। যদি আপার কি করে? আপার হচ্ছে আমার কাছে যে পুরো নামটাকে বা যে কোনো জিনিসকে পুরোটা ব্লক লেটারসে কনভার্ট করে দেয়। আর লোয়ার কি করে? পুরোটাকে লোয়ার কেসে কনভার্ট করে দেয়। তাহলে দিস ইজ দ্য টাইপস অফ ম্যানিপুলেশনস ইউ ক্যান ডু। একটা ডেটা ক্লিন করার জন্য এটাকে করতে পারো। তাহলে আমার কাছে এই আপারটাও ভাল লাগছে না, লোয়ারটাও ভাল লাগছে না। আপার আর লোয়ারকে কিন্তু আমি ডিলিট করে দিলাম। আপার আর লোয়ারটা কলামটাকে আমি ডিলিট করে দিলাম। ট্রিমিংটাও আমার কাছে আর কোনো কাজে লাগছে না, কারণ কি আমার কাছে তো প্রপার কেস চলে এসছে। ট্রিমিংটাও আমার কাছে কোনো কাজে লাগছে না, আমার কাছে প্রপার কেস চলে এসছে। তাহলে এটাকেও আমি ডিলিট করে দিলাম। কিন্তু যেই ডিলিট করলাম সঙ্গে সঙ্গে দেখো তো এটা কেন হ্যাশ আরইএফ চলে এলো? কেন বলো দেখি, কেউ বলতে পারবে কেন? কেউ বলতে পারবে? এনিওয়ান? যে যেই আমি এই ওই সেলটাকে ডিলিট করলাম, আমার কাছে এগুলো সব হ্যাশ রেফারেন্স এরকম করে চলে এলো। কেন? এনিওয়ান সে কেন হলো এটা? বলতে পারবে? খুব ইজি কিন্তু বলা, খুবই ইজি। স্যার প্রপার কেসটা তো ট্রিমিং এর একদম 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 একদম। কেন? আমার এই যে প্রপার কেসের এইটা, এই ফাংশনটাকে ব্যবহার করা আছে তো এই সেলের ওপর। তা আমি যদি এই সেলটাকেই, এই কলামটাকেই উড়িয়ে দিই, এক্সেল তো তাহলে বুঝতেই পারছে না যে না এটা কার ওপর করা হয়েছে। তখনও কি করছে? ও রেফারেন্স হিসাবে নিয়ে নিচ্ছে। তাহলে আমার কাছে যাই হোক প্রপার কেসটা তার মানে আমার কাছে চলে এলো। তার মানে আমি প্রপারলি আমার নামটাকে আমি তাহলে করতে পারবো। তাহলে আমি এবার ধরো আমি চাইছি যে আমার কলকাতা, এই যে সিটি আমার কাছে কলকাতা আছে, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, এটাও দেখো কিন্তু প্রপার কেসে নেই। তাহলে এটার উপর একটা প্রপার কেস অ্যাপ্লাই করি, ইকুয়ালস টু প্রপার দিয়ে কাকে দিয়ে দেবো? আমি কলকাতাকে দিয়ে দেবো। কলকাতার ওপর করে আমি ক্লিক করে দেবো। মানে আমি চাইছি যে কলকাতার কেটা বড় হাতের হয়ে যাবে, মুম্বাইয়ের এমটা বড় হাতের হয়ে যাবে, দিল্লির ডিটা বড় হাতের হয়ে যাবে, চেন্নাইয়ের সিটা বড় হাতের হয়ে যাবে, মানে প্রত্যেকটা আমার কাছে বড় হাতের হয়ে যাবে। আমি এন্টার করে দিলাম। তো দেখো কলকাতাটা তার মানে আমার কাছে বড় হাতের হয়ে গেল, মানে সবটা ঠিকঠাক হয়ে গেল। আমি এটার উপর আবার কি করলাম? ডবল ক্লিক করে দিলাম, এইখানে সেলটায় এসে সব কটা আমার কাছে প্রপারলি ঠিক হয়ে গেল। কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, পুনে সব আমার কাছে ঠিক হয়ে গেল। তাহলে আমি এটাকে একটা নাম দিই, এটাকে নাম দিই হচ্ছে নেম, শুধু নাম দিই নেম। আর এটাকে নাম দিই হচ্ছে সিটি নেম, এটাকে নাম দিই হচ্ছে সিটি নেম। হয়ে গেল। তাহলে সায়ক ঘোষ কোন সিটির লোক? কলকাতা। অমিত শাহ কোন সিটির লোক? মুম্বাই। সারা আলী কোন সিটির লোক? দিল্লি। এইবার ধরো আমি ডেটাটা তো আমার কাছে দুটো আলাদা আলাদা কলামে আছে, ডেটাটা তো আমার কাছে দুটো আলাদা আলাদা কলামে আছে। আমি এমন একটা কলাম তৈরি করতে চাই যেই কলামটায় কেমন করে থাকবে, যা সি প্রথমে থাকবে সায়ক ঘোষ, তারপরে একটা হাইফেন থাকবে, হাইফেন দিয়ে লেখা থাকবে কলকাতা, একটা হাইফেন থাকবে, তারপরে লেখা থাকবে কলকাতা। তার মানে প্রথমে সায়ক ঘোষ তার নাম দেওয়া আছে, আর তারপরে তার অ্যাড্রেসটা দেওয়া আছে, মানে সে কোন সিটির লোক। একটাই কলামে থাকবে, এটা তো দুটো কলামে আছে। নেম আর সিটি নেম এগুলো তো আলাদা আলাদা কলামে আছে। তাহলে প্রথমে থাকবে সায়ক ঘোষ, একটা হাইফেন থাকবে, তারপরে থাকবে কলকাতা। সেকেন্ড রোটা কি হবে? অমিত শাহ, তারপরে থাকবে হচ্ছে মুম্বাই, একটা হাইফেন দিয়ে থাকবে মুম্বাই। তো এরকম করে যদি আমি একটা কলাম তৈরি করতে চাই, এগুলো তো খুব সোজা, যেগুলো এতক্ষণ দেখলাম। ট্রিমিং করা মানে হচ্ছে স্পেস গুলোকে রিমুভ করা, প্রপার কেস মানে হচ্ছে তার নামগুলোর ফার্স্ট লেটার আর টাইটেলের ফার্স্ট লেটারকে ক্যাপিটাল করে দেওয়া, সিটি নেমে হচ্ছে তার সিটির ফার্স্ট নেমটাকে ক্যাপিটাল করে দেওয়া। কিন্তু আমি যদি এরকম করে চাই, প্রথমে লেখা থাকবে সায়ক ঘোষ, তারপরে থাকবে কলকাতা, তারপরে থাকবে অমিত শাহ, তারপরে থাকবে মুম্বাই, তারপরে থাকবে রোহান দাস, তারপরে থাকবে একটা হাইফেন দিয়ে থাকবে চেন্নাই। এটাকেও কিন্তু করা যায়, এবং এটা অনেক সময় অনেক ইয়েতে লাগে। তাহলে তুমি এটা কোন অ্যাপ্লিকেশনে লাগতে পারে স্যার? অবশ্যই লাগতে পারে। কিসে লাগতে পারে? ধরো আমি একটা নতুন সেল, একটা নতুন ইয়ে খুলছি বোঝানোর জন্য। ধরো আমার কাছে ফ্লিপকার্টের ডেটা আছে, ফ্লিপকার্টের ডেটা আছে হচ্ছে আমি আজকে সকাল থেকে কি কি সেল করেছি। তো আমার কাছে একটা পার্টিকুলার রিজিয়ন আমি ধরে নিলাম, আমি যেখানকার বাসিন্দা, আমি চন্দননগরের লোক। তো
তা আমি ধরে নিলাম চন্দননগরের একটা জায়গা, ঠিক আছে। তো চন্দননগর তো একটা ছোট জায়গা না, চন্দননগরের মধ্যে অনেক জায়গা আছে। তো সে কি কি বিক্রি করেছে, সে স্মার্টফোন বিক্রি করেছে, এবং চন্দননগরের কোন প্লেসে বিক্রি করেছে সেটা হাইফেন দিয়ে ধরো লেখা আছে। তো চন্দননগরে একটা প্লেস বলছি চন্দননগর রেলওয়ে স্টেশন, এইখানে স্মার্টফোন বিক্রি করেছে। পরের রোতে সে দেখতে চাইছে সে কি বিক্রি করেছে, সে কম্পিউটার বিক্রি করেছে ফ্লিপকার্ট। চন্দননগরের কোন জায়গায় বিক্রি করেছে, চন্দননগরে খুব বিখ্যাত জায়গা স্ট্র্যান্ডের ওখানে বিক্রি করেছে, স্ট্র্যান্ড রোড, চন্দননগরে খুব বিখ্যাত জায়গা, ওখানে স্ট্র্যান্ড রোডে বিক্রি করেছে। তার মানে আমি যদি দেখতে চাই এই স্মার্টফোন আর চন্দননগর রেলওয়ে স্টেশন বা কম্পিউটার বা স্ট্র্যান্ড রোড, এগুলো ধরো দুটো আলাদা আলাদা কলামে ছিল, কিন্তু আমি সেটা না করে আমি দেখতে চাই যে যদি এইটা একটাই কলামে এই দুটো থাকে তাহলে আমার কাছে ডেটাটা দেখতে বুঝতে সুবিধা হবে। এইখানে যদি আমি দেখি, আমি যদি এইখানটায় ভালো করে দেখি, আমার কাছে সায়ক ঘোষ কোথাকার লোক, কলকাতার লোক, সেটা আমি দেখতে পাচ্ছি পাশে পাশে। কিন্তু বিষয়টা হচ্ছে যে কলকাতাটাতে এইখানে না থেকে এই দিকেও থাকতে পারতো কোনো একটা জায়গায়, এই মানে বাদিকে থাকতে পারতো। আমাকে বারবার তাহলে স্ক্রল বারটা এরকম করে সরিয়ে দেখতে হতো, সায়ক ঘোষ কোথাকার লোক, কলকাতার লোক, অমিত শাহ কোথাকার লোক, মুম্বাইয়ের লোক, আমাকে দেখতে হতো। বাট আমি যদি একটাই কলাম বানাই, যেই কলামের মধ্যে তার নাম লেখা থাকবে, তারপরে একটা হাইফেন দিয়ে তার কোন সিটিতে থাকে সেটা লেখা থাকবে, তার জন্য আমরা কি ফাংশন ব্যবহার করব, যেই ফাংশনটা ব্যবহার করবো তার নাম হচ্ছে কনকেট। কনকেট। এবার এটা আবার এক্সেলের ভার্সনের উপর ডিপেন্ড করে, কারোর বলে কনকেট, গুগল শিট যারা ব্যবহার করে তাদের বলে কনকেট। আমার এক্সেলের ভার্সনটা একটু আপগ্রেডেড, তাই জন্য এটার নাম হচ্ছে কনকেনেট। কনক্যানেট, একই কাজ, নামটা একটুখানি ডিফার করছে, তার কারণ হচ্ছে যে ডিউ টু ভার্সনস অফ দ্য এক্সেল, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, কাজ একই। তো এখানে আমি কি করব, এখানে আমি একটা কলাম তৈরি করি, নেম অ্যান্ড সিটি নেম, এরকম করে আমি একটা কলাম তৈরি করলাম, নেম অ্যান্ড সিটি নেম। এখানে কি থাকবে, এখানে লোকটার নামও থাকবে, তার সাথে সাথে তার সিটির নামও থাকবে, এরকম আমার কাছে একটা কলাম তৈরি করলাম, ঠিক আছে। তা আমি এখানে কি করতে পারি, এখানে যে ফাংশনটার ব্যবহার করবো সেটার নাম হচ্ছে কনকেট, বা কেউ কেউ বলে কনক্যানেট। কারণ কি আমার এক্সেলে মনে হয় কনক্যানেটই আছে, আমি জানি না, দেখে নিই একবার, চেক করে নিই, CON-টা মারলেই বুঝতে পারবো। হ্যাঁ দেখো আমার কাছে কনক্যানেট আছে, ঠিক আছে, আমার কাছে কনকেটটা নেই। তা আমি কি লিখছে, জয়েন সেভারেল টেক্সট ইনটু ওয়ান টেক্সট, মানে জয়েন সেভারেল টেক্সট, এইটা একটা টেক্সট, সায়ক ঘোষ একটা টেক্সট, কলকাতা একটা টেক্সট, তাহলে সায়ক ঘোষ আর কলকাতা তার মানে আমার কাছে জয়েন করে দেবে। তা কনকেনেট, এটাকে আমি ডবল ক্লিক করলাম, বলছে টেক্সট ওয়ান। টেক্সট ওয়ানটা কি, প্রথমে আমার নাম থাকবে, সায়ক ঘোষের উপর গিয়ে ক্লিক করলাম, কমা দিলাম, আমার নাম আর কলকাতার মাঝখানে কি থাকবে, আমার নাম আর কলকাতার মাঝখানে কি থাকবে, আমার নাম আর কলকাতার মাঝখানে থাকবে একটা হাইফেন, তাহলে সেটাও আমাকে এখানে লিখতে হবে। সেটা কিরম ভাবে লিখবো, এটা ডবল ইনভার্টেড কমা ওপেন করব, আমি গিয়ে একটা হাইফেন দেব, আবার ডবল ইনভার্টেড কমাটা ক্লোজ করব। আমার নাম প্রথমে গেল, সায়ক ঘোষ গেল, একটা হাইফেন গেল, কমা দিয়ে কি থাকবে, কমা দিয়ে কলকাতা থাকবে, আবার কলকাতার উপর ক্লিক করে দেবো। তাহলে আমি কিরাম ভাবে সাজালাম একটু যদি দেখি, আমি প্রথমে আমার নামটাকে দেখলাম, আমার নামটা হচ্ছে প্রথমে সায়ক ঘোষ G2-তে আছে, G2-টাকে ক্লিক করলাম, কমা দিলাম, কমা দিয়ে কি করলাম, কমা দিয়ে আমি একটা হাইফেন দিলাম। কেন হাইফেন দিলাম, কারণ কি নামের পরেই কলকাতার দেখা থাকলে দেখতে বাজে লাগে, তাই জন্য নাম তার একটা হাইফেন কলকাতা, একটা হাইফেন দিলাম। হাইফেনটাকে মাথায় রাখতে হবে, যখনই আমি হাইফেন বা একটা স্ল্যাশ বা কিছুই দিচ্ছি সেটা কিন্তু ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকতে হবে। তারপরে কি দিচ্ছি, তারপরে সিটি নেমটা থাকবে, তাই জন্য কলকাতা সিটি নেমটাকে আমি ক্লিক করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে একটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, দিয়ে আমি এন্টার টিপে দেবো। দেখো চলে এলো সায়ক ঘোষ স্ল্যাশ কলকাতা। তাহলে ঠিক ওই আগের কেসের মতন স্মার্টফোন স্ল্যাশ চন্দননগর, তার মানে আমি এবার যদি আবার গিয়ে এটা ডবল ক্লিক করে দিই এই কোণে গিয়ে, তাহলে প্রত্যেকের নাম আর সিটি নেম তার মানে আমার কাছে কিন্তু চলে এলো। সায়ক ঘোষের কলকাতা, অমিত শাহ স্ল্যাশ মুম্বাই, সারা আলী হাইফেন দিল্লি, রোহান দাস হাইফেন চেন্নাই, প্রিয়া সেন হাইফেন পুনে, তাহলে আমার কাছে সবকটা কিন্তু চলে এলো। তার মানে দিস ইজ হাউ আমি একটা ডেটাকে তার মানে কিন্তু অনেক শর্ট করতে পারি। দুটো আলাদা আলাদা কলাম থাকার চেয়ে একটা কলামের মধ্যেই তার নাম আর সিটি নেমটাকে দেখতে পাচ্ছি, এটা অনেক বেটার না? কারণ কি এটা তো আমার কাছে দেখলেই বুঝে যাচ্ছি সায়ক ঘোষ তার মানে কলকাতায় আছে, কারণ কি ওপরে হেডিংটা নেম অ্যান্ড সিটি নেম। তাহলে আরেকবার করা যাক এই ফাংশনটাকে, এই ফাংশনটা যেহেতু একটুখানি অন্যরকম, আরেকবার করা যাক। আমি কি করি, প্রথমে একটু বাড়িয়ে নিই, এটাকে সাইজটাকে বড় করে নিই, কি ফাংশন লিখছি দেখা যাক। আমি এখানে প্রথমে একটা ইকুয়াল দিলাম, প্রথমে কি করলাম এটা যেই CON লিখলাম আমার কাছে কনক্যাটেনেট চলে এলো, কনক্যাটেনেট যখনই চলে এলো কনক্যাটেনেটের উপর ডবল ক্লিক করলাম,
প্রথমে আমাকে টেক্সট 1 দিতে হবে। টেক্সট 1টা কি? সায়ক ঘোষ। তাহলে এই সায়ক ঘোষটা কোথায় আছে? প্রপার সায়ক ঘোষটা এই জি বলে কলামের সেকেন্ড রোতে আছে, মানে G2 তে আছে। তাহলে আমি ক্লিক করে দিলাম, এখানে গিয়ে একটা কমা দিলাম। কমা দিয়ে আমি কি করতে চাই? আমি দেখতে চাই সায়ক ঘোষের পর একটা ছোট্ট হাইফেন থাকবে, হাইফেনের পর আবার কলকাতাটা লেখা থাকবে। তাহলে আমাকে হাইফেন দিতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে যখন আমি হাইফেন দিচ্ছি সেটাকে আমাকে একটা ডবল ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। তাহলে একটা ডবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম, ডবল ইনভার্টেড কমার মধ্যে আমি একটা হাইফেন দিয়ে দিলাম, হাইফেন দিয়ে ডবল ইনভার্টেড কমাটা বন্ধ করলাম। তুমি চাইলে স্ল্যাশ দিতে পারো, তুমি চাইলে আরো অনেক কিছু দিতে পারো, অনেক কিছু দেওয়া যায়, যা ইচ্ছা দেওয়া যায়। আমি হাইফেনটা দিচ্ছি তার কারণ হচ্ছে দেখতে ভালো লাগে। তাহলে হাইফেন দিয়ে দিলাম, দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে আবার কমা দিলাম। তাহলে লাস্টে কি থাকবে? প্রথমে সায়ক ঘোষ হলো, হাইফেন লিখলাম, লাস্টে কি থাকবে? লাস্টে থাকবে কলকাতা। তাহলে কলকাতাটা কোন সেলের ওপর আছে? কলকাতাটা আছে হচ্ছে এইচ বলে কলামের সেকেন্ড রোতে, তাহলে H2 তে আছে। তাহলে এখানে আবার ক্লিক করে দিলাম, দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এন্টার মেরে দিলাম। আমার কাছে চলে এলো সায়ক ঘোষ, একটা হাইফেন দিয়ে কলকাতা। ডবল ক্লিক করে দেবো, সবারটা চলে এলো। অমিত শাহ মুম্বাই, সারা আলী দিল্লি, রোহান দাস চেন্নাই, প্রিয়া সেন পুনে, অনিল কুমার জয়পুর, সবারটা চলে এলো। তাহলে আমি এগুলোর আর কোনো কাজেই লাগবে না। আমি আমার ডেটাটাকে অনেক বেশি ছোট করে নিলাম, তাহলে নেম আর সিটি নেমটা আমার কাছে আর কোনো কাজেই লাগছে না। আমার কাছে তার আর কোনো কাজেই লাগছে না, মানে আমার কোনো চাপই নেই। এইবার বিষয়টা হচ্ছে আর একটা জিনিস আমি তাহলে দেখতে পারি। আমি তো ডেটাটাকে সাজাচ্ছি, সুন্দর করে সাজাচ্ছি, আর একটা জিনিস আমি করতে পারি। তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা আজকে এটাকে লাস্ট করে তারপরে তোমাদের কাছে কোয়েশ্চেন্সে যাবো, ঠিক আছে? কারণ কি খুব তাড়াহুড়ো করে লাভ নেই। যেটা যতটুকু শিখছো খুব মন দিয়ে শেখো। 1 ঘন্টা 15 মিনিট খুব মন দিয়ে শিখছো, সেটাই অনেক। 15 মিনিট আমাদের 1.5 ঘন্টার ক্লাসের মধ্যে লাস্ট 15 মিনিটস আমরা কোয়েশ্চেন অ্যান্সারের জন্য রাখি, সেখানে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার গুলো দেখবো। কারোর যদি মনে হয় যে স্যার এটাকে আরেকবার করে দেখান, ওটাকে আরেকবার করবো, কোনো অসুবিধা নেই। আমাদের অনেক সময় মনে হয় যে প্রোডাক্ট কোড, আচ্ছা প্রোডাক্ট কোডে সবার তো কমন একটা জিনিস আছে। কি কমন আছে? পিআরডি। পিআরডি স্ট্যান্ডস ফর প্রোডাক্ট। আমরা দেখবে এমপ্লয়ির জন্য ইএমপি লিখি, এমপ্লয়ির জন্য ইএমপি লিখি। তাহলে প্রোডাক্ট কোডের তো পিআরডিটা সবার জন্য কমন, কিন্তু কোডগুলো সবার আলাদা আলাদা। সায়কের কোড হচ্ছে 001, অমিত শাহের কোড হচ্ছে 002, সারা আলীর কোড হচ্ছে 003, রোহানের 004। তা আমি এখানে আর একটা সেল কলাম বানাতে চাই, সেখানে এই পিআরডি এসব লেখা থাকবে না, শুধু 001, এই 002 এগুলো এরকম করে লেখা থাকবে, শুধু 001, 002 এগুলো এরকম করে করে লেখা থাকবে। এর জন্য আমরা কিন্তু আরো একটা কিন্তু করি, আমাদের কাছে কিন্তু করি, মানে আরেকটা ফাংশনকে ব্যবহার করি। সেই ফাংশনটা কি? সেই ফাংশনটাকে আমরা বলি রাইট লেফট ফাংশন। সেই ফাংশনটাকে আমরা বলি হচ্ছে রাইট লেফট ফাংশন। রাইট লেফট ফাংশন কি করে একটু দেখি আগে বিষয়টা। আমি যদি দেখি এই প্রোডাক্ট কোডের লেফট সাইডে কি শুরু হচ্ছে, লেফট থেকে রাইটে যাচ্ছি, এদিকটা লেফট এদিকটা রাইট, তাই তো জানি আমরা। তাহলে লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি, তাহলে লেফটের প্রথম 3টে সংখ্যা কি? পি আর ডি, একটা হাইফেন আছে। রাইটের লাস্ট 3টে সংখ্যা কি? 001। তাহলে আমরা একটা রাইট বলে একটা ফাংশন ব্যবহার করব, যেই রাইট বলে ফাংশনটা ব্যবহার করে আমরা শুধু এই 001, 002, 003 এইগুলোকে নেব। পিআরডি এগুলো আমার কাছে কেটে বেরিয়ে যাবে। তাহলে আমার কাছে কি কি থাকবে? নেমটা থাকবে লোকটার, তার সিটি নাম থাকবে, আর তার প্রোডাক্ট কোডও একটা থাকবে। তাহলে আমার কাছে তাহলে হয়ে গেল। তাহলে আমি তাহলে যেটা করতে পারি, এখানে আমি যে ফাংশনটা ব্যবহার করব, এখানে আমি একটা কলাম বানিয়ে নিই। কলামটার নাম হবে কোড, কলামটার নাম হবে কোড। কোড বলে লিখে আমি একটা ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে রাইট বলে একটা কথা লিখবো। রাইট, যেই রাইট লিখলাম আমাকে রাইট বলে একটা ফাংশন চলে এলো। রাইটের ওপর ডবল ক্লিক করলাম। আচ্ছা রাইটটা আমি কার ওপর অ্যাপ্লাই করব? কোন সেলের ওপর? আমি রাইট বলে যে ফাংশনটা অ্যাপ্লাই করব, কোন সেলের ওপর অ্যাপ্লাই করব? আমি ই বলে কলামের সেকেন্ড রো এর ওপর অ্যাপ্লাই করব, তার মানে E2 এর ওপর অ্যাপ্লাই করব। তাহলে আমি E2 এর ওপর একটা ক্লিক করে দিলাম, অসুবিধা নেই। এবার আমি রাইটের কতগুলো নাম্বার নেব? পিআরডি তো লেফটে আছে, আর রাইটের 001 আছে, কতগুলো নাম্বারকে নেব? কোডটা আমার কোনটা? 001, তাহলে কতগুলো নাম্বার নেব? 3টে নাম্বার নেব, কারণ কি 001 হতে পারে, 002 হতে পারে, 003 হতে পারে, তাহলে আমি 3টে নাম্বার নেব। তাহলে আমি প্রথমে রাইট বলে ফাংশনটাকে লিখলাম, দিয়ে কার ওপর অ্যাপ্লাই করছি সেই সেলটাকে সিলেক্ট করলাম, একটা কমা দেব। কমা দিয়ে আমি কতগুলো নাম্বারকে নিতে চাই, কতগুলো নাম্বারকে নিতে চাই, এই পিআরডির পরে কতগুলো নাম্বারকে নিতে চাই? আমি 3টে নাম্বারকে নিতে চাই, কারণ কি আমার 001টাই কাজে লাগবে, 002টাই কাজে লাগবে। 00 পিআরডি তো সবার জন্য কমন, ওটা পিআরডি মানে হচ্ছে প্রোডাক্ট, ওটা তো আমার জন্য কমন, তোমার জন্য কমন, যে কজন আমাদের এমপ্লয়ি আছে সবার জন্য কমন।
তাহলে আমার প্রোডাক্টের কোনটা লাগবে, কোডটা লাগবে, তাহলে কোডটা কোনটা, কোডটা হচ্ছে 001। এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার রাইটই কেন ব্যবহার করলাম, লেফট কেন করলাম না? রাইট করলাম তার কারণ হচ্ছে আমি যদি মানে দেখি এই সেলটাকে লেফটের দিকে কে আছে, লেফটে আমরা তো লেফট থেকে রাইটের দিকে যাই, আমরা তো লেফট থেকে রাইটের দিকে যাই, আমার তো এটা লেফট, এটা লেফট আর এটা রাইট, তাহলে লেফট থেকে রাইটের দিকে মুভ করছি, তাহলে লেফট যদি করতাম তাহলে তো আমার এইটা চলে আসতো, তো আমি তো এটা চাইছি না, আমি কোনটা চাইছি, আমি চাইছি এই 001 002 003 এইটা চাইছি, তাহলে এটা কোন দিকে আছে, এটা রাইটের দিকে আছে স্যার, তাই জন্য রাইটটা ব্যবহার করছি। তাহলে রাইটের কতগুলো সংখ্যা নেব স্যার, 3টে সংখ্যা নেব, তাহলে আমি রাইট সেলটাকে সিলেক্ট করার পর 3 লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখা যাক হয় কিনা, দেখা যাক হয় কিনা। তাহলে প্রথমে আমি এখানে কোডে গেলাম, কোডে ইকুয়াল লিখলাম, রাইটটা লিখলাম, রাইট যেই লিখলাম রাইট বলে ফাংশনটা চলে এলো। প্রথমে কি করতে হবে স্যার, প্রথমে আমাদের এই সেলটা সিলেক্ট করে নিতে হবে, তা সেলটাকে সিলেক্ট করে নিলাম, কোন সেলের ওপর করছি, E2 এর ওপর করছি, এইটার ওপর, তাহলে এটাকে সিলেক্ট করে নিলাম। কতগুলো সংখ্যা নেব স্যার, 3টে সংখ্যা নেব, তার কারণ হচ্ছে আমার 001 এই লাস্টের 3টে সংখ্যা লাগবে, রাইটের লাস্টের 3টে সংখ্যা লাগবে, 002 রাইটের লাস্টের 3টে সংখ্যা লাগবে, 003 রাইটের লাস্টের 3টে সংখ্যা লাগবে, তাহলে আমি E2 এর পর কমা দিয়ে একটা 3 লিখে দেবো, ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, এন্টার মেরে দেবো, চলে এলো কোড 001। তাহলে আমি এবার এটাকে ডবল ক্লিক করে দিই, আবার এখানে গিয়ে সবার কোডটাও আমার কাছে তাহলে কিন্তু চলে এলো। তাহলে যেই আমার কাছে সবার কোড চলে এলো, তাহলে ভালো করে যদি আমি দেখি, যদি আমি ভালো করে ডেটাটাকে দেখি, আমার এই নেম আর সিটি নেম আর কোড, আমার কাছে কি এত কিছু একসাথে এত কিছু দরকার? এই 1 2 3 4 এই 1 2 3 এই 3টে কলামকে আমি 2টো কলামে কনভার্ট করে দিয়েছি, এটাকেও আমি একটা কলাম বানিয়ে নিয়েছি, তাহলে তো আমার কাছে ডেটাটা অনেক বেশি ভালো লাগছে দেখতে অন্যটার তুলনায়। তাহলে আমার নেম অ্যান্ড সিটি নেম চলে এলো, কোড চলে এলো। তাহলে কি শিখলাম, একটা কনক্যানেট, কনক্যানেট কি করে, দুটো নামকে জোড়ে, তাহলে সায়ক ঘোষকে দিলাম, মাঝখানে একটা হাইফেন দিলাম, মাথায় থাকে হাইফেনটা যেন সবসময় ডবল ইনডটের মধ্যে থাকে, কমা দিলাম, সিটির নামটা দিয়ে দিলাম কলকাতা, তাহলে সায়ক ঘোষ কমা মানে স্ল্যাশ কলকাতা চলে এলো, হাইফেন কলকাতা চলে এলো। তারপরে চেষ্টা করলাম যে প্রোডাক্ট কোড তো পিআরডিটা তো সবার জন্য কমন, এটাকে তো রেখে লাভ নেই, এটা আরো দেখতে খারাপ লাগছে, তাহলে কোডটা নিলেই হবে। তা কোডটা কি করে নেব, রাইট বলে ফাংশনটাকে ব্যবহার করলাম। রাইট কি করে, রাইটের দিক থেকে তুমি কতগুলো নাম্বার চাও সেই নাম্বারগুলোকে নিয়ে আসে। আমি যদি রাইটের দিক থেকে 3টে নাম্বার চাই, 2টো নাম্বার চাইতাম, আমি এখানে দেখবে 2 করে দেবো, কি হবে, আমি 2 করে দেবো, এন্টার মারবো, দেখো 01 চলে এলো, তার মানে রাইটের দিক থেকেও শুধু 01টাকে নিচ্ছে, কিন্তু আমার তো দরকার নেই, আমি 3টেকেই নেবো, তার কারণ হচ্ছে 001, কারো যদি 100 হয় তাহলে তো তখন আর 01 দিয়ে আমি কিছু পাবো না, তা 001 002 আমি কি করলাম, কোডটাকে রাইট বলে ফাংশনটাকে প্রথমে লিখলাম, লিখে যেই সেলের ওপর অ্যাপ্লাই করব তার উপর তাহলে আগে ক্লিক করলাম, E2 কমা দিলাম, কমা দিয়ে কতগুলো নাম্বার নেব স্যার, 3টে নাম্বার নেব, রাইটের দিক থেকে 3টে নাম্বার নেব, তাই জন্য 3 লিখে দিলাম। কেন 3 লিখে দিলাম, 3টে নাম্বার আমার চাই, তাহলে 3 লিখে দিলাম, আমার কাছে কোডটা চলে এলো। তাহলে আমি যদি এই ডেটাটাকে দেখি, তাহলে আমি তো এরকম করে ডেটাটাকে সাজাতে পারি, লেফট বলে একটা ফাংশন হয়, রাইট বলে একটা ফাংশন হয়, এরকম অনেক ফাংশন আছে, মিড বলে একটা ফাংশন হয়, এরকম অনেক ফাংশনস আছে যেগুলো আজকে আমরা এই সেকশনটা পুরো কমপ্লিট হবে না, আমরা এই সেকশনটাকে আবার কালকেও কন্টিনিউ করব, কিন্তু এই কটা জায়গা কিন্তু খুব ভালো করে বুঝে নেবে। এবার তোমাদের কাছে কোয়েশ্চেন্স, যে তোমাদের কি বোঝা গেল না বোঝা গেল না, বা এনি কোয়েশ্চেন্স, কোনো জিনিস আরেকবার দেখাতে হবে বা আরেকবার করতে হবে, আই এম আপ টু ইট।